আমাকে যখন ধরে নিয়ে যায় তখন আপনাদের অবদান অনেক ছিল, এটার জন্য আমি কৃতজ্ঞ। অনেক আইনজীবী আমার জন্য দাঁড়িয়েছে, তাদের কাছে আমি কৃতজ্ঞ। এমনকি কিছু পুলিশ আমার নিয়ে তারাও প্রতিবাদ করেছেন যে আমাকে কেন ধরা হলো। আমি আপনাদের কাছে একটা গল্প প্রেজেন্ট করতে এসেছি। তারপরে একদিন হঠাৎ ডক্টর সরওয়ার হোসেন উনি আমাকে ফোন করে আমাকে বলেন যে আসিফ, তোমার আর আমার নাম এসেছে, তোমার আর আমাকে আটক করা হবে। তুমি এখন, আমি এইটা লাস্ট ফোন দিলাম তোমাকে, তুমি এখন তাড়াতাড়ি পালাও। তো উনি আমাকে অবশ্যই 100% ভালোবাসেন, না হলে উনি রিস্ক নিয়ে আমাকে ফোন দিয়ে জানাতেন না, কারণ আমাদের সবার ফোন ট্র্যাকিং হচ্ছে। তো আমি কোনো অপরাধ করি নাই, আমি যদি অপরাধ না করি তাহলে আমি পালাবো কেন? তাই আমি পালাই নাই। আমি একদম স্ট্রং ছিলাম। আমার বোনকে সব শিখিয়ে দিই যে আমাকে ধরলে এটা করবা, ওইটা করবা, এটা করবা, এর কাছে যাবা, একে ফোন দিবা, সব একটা লিস্ট আমি করি। তো করার পর আমি আসলে মানসিকভাবে প্রস্তুত হয়ে যাই যে আই ক্যান বি ডেড, আই ক্যান বি কিল্ড, আমি শেষ হয়ে যাব। ওই দিন রাতে 1টার সময় বেল বাজে, তখন আমার মনে হয় যে রাজাকাররা আসছে বা ওই লিগার হানাদাররা আসছে। তা আমি যে দরজায় দেখি কি আমার দারোয়ান। তা আমি ঘুমের মধ্যে ছিলাম, তো আসলে ওইভাবে চিন্তা করি নাই যে এইটা একটা ট্র্যাপ। আমি খুলে দারোয়ানকে জিজ্ঞেস করতে গেলাম কি, সাথে সাথে দরজা ধাক্কা দিয়ে হানাদার লিগার বাহিনী ঢুকে গেল। আমি তো মানসিকভাবে প্রস্তুত, এখন ঢুকে গেছে, এখন তো আর কিছু করার নাই। আমি বললাম আপনারা দাঁড়ান, আমি আসতেছি। এটা বলে আমি আমার ছোট বোনের কাপড় নিয়ে আসতেছি। তো আমি আমার ছোট বোনের রুমে গিয়ে আমি ওর চুলটা টান দিলাম। ও রাগ করে উঠে বসলো, আমার দিকে তাকালো। তো আমি বললাম দে আর হিয়ার। তো ও বললো কে? পুলিশ। আমি বললাম ইউ নো হোয়াট টু ডু, তুমি জানো তোমার এখন কি করতে হবে, এই শেষ কথা। আমাকে নিয়ে তার ডিবি অফিসে নিলেন। ওইখানে যে অবস্থা, একটা ভয়ঙ্কর অবস্থা, 80-100 জনের মতো লোক ছোট একটা স্পেসে, কেউ বসলে কেউ শয়, কেউ শুইলে কেউ বসে, একসাথে সবাই শোয়ার স্পেস নাই। ওইখানে আরেকটা এশিয়ান ইউনিভার্সিটির একজন প্রফেসর ছিল, উনি শোয়ারই চান্স পায়নি, উনি বসেই ছিলেন, কেন স্পেস নাই, এত একটা কনজাস্টেড এরিয়া, ফ্যান নাই। একটা রুমে কিছু এসি ঢুকে, আর বাকি সব রুমে হচ্ছে একদম ফ্যান নাই, কিছু নাই, সব সময় লাইট থাকে, সব সময় সাউন্ড থাকে, আপনি ঘুমাতে পারবেন না। তো ওইখানে ঢুকে প্রথম দিন তো আমার খুব অবস্থা ভালো না। আমার তেমনি আপনারা জানেন স্পাইনে প্রবলেম হওয়ার কারণে আমার এমনি সবসময় পেইনে থাকে, আমি নিউরোলজিক্যাল পেইনে থাকি। ফিজিওথেরাপি করলে কমে, আবার নাহলে বেড়ে যায়। সেই সিচুয়েশনে আমাকে এরকম একটা জায়গায় নিয়ে গেল যেখানে আমার কোনো বসার জায়গা নেই, সব পুরাটাই ফ্লোর, হার্ড ফ্লোর, তাও আবার মুভ করার তো কোনো স্কোপই নাই, শত শত মানুষ। তো এরকম জায়গায় প্রথম একদিন ছিলাম, ওই রাতে ছিলাম। তারপরের দিন ওরা আমাকে ডেকে নিয়ে গেল উপরে নিয়ে তারা আমাকে প্রশ্ন করলো যে আপনি ব্র্যাকে কয়জন শিবির আছে? আমি বললাম আমি তো শিবির করি না, আমি কীভাবে জানবো ব্র্যাকে শিবির কয়জন আছে বা কি। এরকম অনেক প্রশ্ন করলো বারবার। তারপর অ্যাট ওয়ান পয়েন্ট তাদের মধ্যে ওই হানাদার লিগার বাহিনীর একজন, উনি আর কি জিজ্ঞেস করলো, বলেন তো এই কোটা দিয়ে আপনি এত কথা বলেন, কোটার পদ্ধতি কি, বিসিএস এর সিলেকশন প্রসেসটা কি? তা আমি তো আসলে বলতে পারি নাই, কারণ হচ্ছে আমি মেন্টালি তো ওই লেভেলেই নাই, তাই না? আমি একটা ভয়ঙ্কর একটা অবস্থায় আছি, ওই লেভেলেই নাই। তো তারপরে ওরা কি করলো, ওরা এসে আমাকে আমাকে ধাক্কা দিল। আমার তো স্কেচ নিয়ে হাঁটতে হয়, আপনারা জানেন, একটা লাঠি নিয়ে হাঁটতে হয়। সে আমাকে ধাক্কা দিল, তারপর আমার মুখে হিট করা শুরু করলো। তো হিট করা শুরু করলো আমাকে, 6টা হিটের পরে আমি আসলে অজ্ঞান হয়ে যাচ্ছিলাম। তো অজ্ঞান হয়ে যাচ্ছিলাম, তারা আমাকে বলে না ডোন্ট এরকম করে আমাকে দাঁড় করাইলো, আবার 2-4 বার হিট করলো। তো তারপরে তারা আমাকে বললো যে আপনি তো খুব খারাপ জায়গায় আসছেন, আপনার বাম পায়ে প্রবলেম, ওই ডান পাকে আমরা একদম করে আপনাকে পুরোপুরি লুলা বানাই দেবো। তো এরকম একটা কথা বললো, এবং আরেকজন লাঠি নিয়ে আসলো আমাকে মারবে। পরে ওরা লাঠি দিয়ে হিট করে নাই, না করে আমাকে ওই জায়গায়, আবার সেই জায়গায় যেখানে রাখে সেখানে নিয়ে গেল। তো ওই জায়গায় আবার আমার থাকা শুরু হলো। ওইখানে এমন একটা জায়গা, বললাম তো, কেউ যে এটা ফার্মের মুরগির মতো, ওইখানে কেউ মুভ করতে পারে না, কারণ এত মানুষ, এত শর্ট জায়গায় মুভ করার, কেউ হাঁটার কোনো সিস্টেম নাই। ওই যে আমি বললাম আপনাদের, কেউ শুলে, কেউ বসে, কেউ বসলে, কেউ শোয়, আর সবসময় লাইট আর সাউন্ড কন্টিনিউয়াস, ঘুমানোর কোনো স্কোপ নাই। ওইখানে 80 জনের একটা টয়লেট, আর আমার তো এমনি যেহেতু হাই কমোড ইউজ করতে হয়, বিকজ আমার স্পাইনে প্রবলেম আছে। তো ওইখানে লো কমোড, তাও আবার 80 জনের জন্য একটা, 100 জনের জন্য একটা। তো এত লোকের একটা কমোড, তো বুঝতেই পারছেন কেউ ইউজ করতে পারে না ওইভাবে। সো আমি খাওয়া কমিয়ে দিলাম, বিকজ আই হ্যাভ টু গো টু দ্য ওয়াশরুম, এটা তো যাওয়া যাবে না। আমি খুব কম খাওয়া শুরু করলাম,
যাতে টয়লেটে না যাওয়া লাগে। আর আরেকটা বিষয় হচ্ছে টয়লেটে ইউজ করে সাবানও তারা প্রোভাইড করে না কোনো রকম। তো তারা প্রতিদিন ডাক দিবে, নাম কল করবে, ধরেন আপনার নাম হচ্ছে, ধরেন আমার নাম আসিফ মাহতাব, ধরে বলবে আসিফ মাহতাব, বাবার নাম শাহাবুর রহমান, এরকম বলবে, বলে নিয়ে যাবে, নিয়ে চোখ বাঁধবে, মুখ বাঁধবে, তারপর তাদেরকে ঝুলাবে, ঝুলায় টর্চার করতে থাকবে, বাড়ি দিতে থাকবে বিভিন্নভাবে টর্চার, লাঠি দিয়ে পিটাবে, পায়ের তলায় পিটাবে, হাড়ের বিন্দে মারবে, মানে মানুষের শরীর নীল অবস্থায় তারা ফিরে যায়, নীল সারা শরীর মারতে মারতে রক্ত জমাট বেঁধে নীল অবস্থায় এক একজন লোক ফিরে জাস্ট। এবং তারা সাইকোলজিক্যালি একদম মানে অবভিয়াসলি নর্মাল না, কারণ তারা এখন নাম শুনলে, তাদের নামটা ডাক দিলে তারা ভরকায় ওঠে যে এখন মনে হয় তাদেরকে নিয়ে টর্চার করবে। তো এইরকম অবস্থা আমি দেখলাম বিষয়টা যে এরকম চলছে। তো এখন এরকম চলছে, আমি তো বুঝলাম যে হয়তোবা আমার সাথেও এরকম করবে, তারা তো বলেই দিছে আমাকে পাটা ভেঙে দিবে, তো এরকম একটা করবে এবং সবার সাথেই করছে। স্পেশালি জামাতের যারা আছে তাদেরকে, মানে জামাত যেহেতু বলে ফেলছে একবার, তাদেরকে মানে অমানবিকভাবে টর্চার করছে জামাত। আর নূর ভাইয়ের সাথেও ওইখানে দেখা হলো, নূর ভাইরে বললাম কি অবস্থা, তো নূর বলল যে ভাই আমাকে তো অনেক মারছে, হাত দিয়ে দেখালো, হাত নীল হয়ে গেছে। আর আমার নিজেরও তো ওই যে ফার্স্টের দিন যেভাবে আমার মুখে ফেসে হিট করেছে, এই পরে তো আমার একটা দিন জ্বরই ছিল, আমি শুয়েছিলাম, একটা ছেলে আসলো, সেই ছেলেটা কাঁদতে কাঁদতে, সে স্যার আমি তো কিচ্ছু করি না, আমি জাস্ট ইলেকট্রিক্যাল কাজ করি, আমাকে ধরে নিয়ে আসছে স্যার, আর ধরে নিয়ে আমাকে টর্চার করতেছে, কাঁদতে কাঁদতে শেষ, বলে স্যার আমাকে স্বীকার করতে বলে, আমি খুন করেছি, এই করেছি, আমি তো করি নাই স্যার। বলে করবা না, স্বীকার করবা না, তোমার পাটা যদি কেটেও ফেলে তারপরেও তুমি স্বীকার করবা না, কেন করবা, যেটা সত্যি সেটা বলবা। তো ওইখানে আবার একটা জিনিস বুঝলাম যে সবাই কান্নাকাটি করে যে তাদের একটু মানে জেলে কবে যাবে, মানে তাদের জেল হচ্ছে তাদের জন্য স্বর্গ। ওইখানে যেভাবে টর্চার করে, যে নাম ডাকবে, বাবার নাম ডাকবে, দ্যাট মিনস তাদেরকে টর্চার করা হবে। তারা আমাকে কোর্টে চালান দিল। তো এই অবস্থায় এই এক উম্মা শাহাদাতের আঙ্গুল দেখিয়ে আমি ওই কোর্টে দেখালাম, এবং কোর্টে আমাকে সম্পূর্ণভাবে মানে কোর্টের যে জাজ তিনি আমাকে দেখে চিনলেন, চিনে বললেন আপনাকে ওখানে দাঁড়ানো লাগবে না, আপনি বসেন। তো উনি আমাকে বসালেন, কিন্তু তারপরেও ওই মিথ্যা মামলাটা দিলেন যে আমি নাকি সেতু ভবন ভাঙচুর করেছি, যেটার মানে কোনো মানে এটা জোক, আর আমাকে আবার 6 দিনের রিমান্ড মঞ্জুর করলেন। তো ওই 6 দিনের রিমান্ড আবার গেলাম, আর এই সময়টা অনেকের সাথে পরিচয় হলো। ওখানে বিএনপির অনেক নেতা ছিল, পার্থ ভাই ছিলেন, ওনার সাথে আমি বললাম যে পার্থ ভাই আপনার তো আর আমার মামলা এক, আমি তো আপনার সাথে আসি। তো উনি বলে যে আমি তো তোমাদের সাথে থাকতেই চাই না, আমি তো এখান থেকে বের হতে চাই, একটু মজা করলেন। তো এরপরে অনেক মানুষের সাথে পরিচয়। সবচেয়ে কষ্ট লিখেছে যে মানে একটা ছেলে, ওর নাম হচ্ছে সানিয়াত ভাই, উনি হচ্ছে বিএনপির একজন মন্ত্রীর ছেলে, নাম বললাম না। তো ওরা আসলে খুঁজছিল তার বাবাকে পায়নি দেখে ওই ছেলেটাকে ধরে নিয়ে গেছে, সানিয়াত ভাইকে ধরে নিয়ে গেছে। তো সানিয়াত ভাইকে 4 দিন, উনি বলছে 4 দিন ওনাকে পিটিয়েছে, চোখ বেঁধে হাতে দিয়ে ঝুলিয়ে পিটিয়েছে। এবং সবচেয়ে যেটা উনি বলল যে ওনার মাকে ফোন দিয়ে শুনিয়েছে যে তাকে যে টর্চার করছে, এটা তার মাকে শুনিয়েছে ফোন দিয়ে লিগার হানাদাররা। তো লিগার হানাদাররা মাকে শুনিয়েছে যাতে বাবা এসে তাকে দেয় এবং ছেড়ে নেয়। আর যেহেতু ওনার বাবা আসছিল না, বা ওনার অবশ্যই তারা তো জানিয়ে যায়নি কোথায় গেছে, তাকে অমানবিক টর্চার করেছে। সেই ছেলেটা এমনি আমার মতোই, তার স্পাইনের প্রবলেম আছে, আমার মতোই অসুস্থ, এবং তাকে টর্চার করেছে বিভিন্নভাবে, হাতে পায়ে ঝুলিয়ে পিটিয়েছে। তো সে কাঁদতো অনেক, আমি সান্ত্বনা দিতাম, আমরাও সব বিষয় নিয়ে মজা করতাম। তো এইরকম একটা অবস্থা ওইখানে, প্রতিদিন নাম ডাকতো, প্রতিদিন নিয়ে পিটাতো। এমন রাত যে কোনো সময় ডাকতে পারে, সকাল 12টায়, মানে 12টায় ডাকতে পারে, রাত 1টায়, এনি টাইম নাম আসতে পারে। নাম আসলে দে উইল টেক ইউ অ্যান্ড টর্চার ইউ। তো আমাকে টর্চার ওই প্রথম দিন যে হিট করে যে আমাকে থ্রেট দিল, তারপরে আমাকে কোর্টে চালান দেওয়ার পরে আমাকে আর টর্চার করে নেই। তো এরকম দিন যায়, তখন হঠাৎ তাদের দেখলাম টোন একদম 180 চেঞ্জ হয়ে গেছে। তারা তখন মানে বিএনপি যারা লিডার আছে তাদেরকে একদম খাবার টাবার এনে দিচ্ছে, সবার সাথে ভালো বিহেভ, এরকম। তখন আমরা মোটামুটি আমরা বুঝতে পারলাম যে তারা আসলে বাইরে কিছু একটা হচ্ছে, সামথিং ইজ হ্যাপেনিং, কারণ আমরা তো কোনো ইনফরমেশন পাই না, সামথিং ইজ হ্যাপেনিং, আদারওয়াইজ তারা এরকম চেঞ্জ করবে না কেন। তারা ডেফিনেটলি তাদের বাইরে কিছু একটা হচ্ছে, এইটা নিয়ে তারা তাদের টোন চেঞ্জ করে ফেলেছে, এবং তারপর থেকে দেখা যাচ্ছে তারা সবার সাথে মোটামুটি ভালো বিহেভ এবং আস্তে আস্তে ছেড়ে দিচ্ছে। এরকম আমরা এই অবস্থায় আমরা অনেক দিন পার করার পরে তারপরে আমাকে একদিন ডাকলো
ওরা ডেকে হঠাৎ করে আমাকে দেখলাম যে বসালো, যে স্যার আপনি ভাই কি অবস্থা, আমরা তো জব করি, মানে যেই লোকটা আমাকে হিট করেছে এবং তারাই যেই টিমটা তারাই আমাকে ডেকে দেখি কি মানে জামাই আদর সোজা কথা করছে। তো তখন আমি বুঝতে পারতেছি না যে কি হচ্ছে। এখন হয়তো বা বুঝলাম যে সিচুয়েশন বাইরে পরিবর্তন হয়েছে, দেখি তারা আমাকে ভালোভাবে ট্রিট করছে, চা খাওয়ালো, বিস্কিট খাওয়ালো, ভালো ভালো বিস্কিট খাওয়ালো, মানে আপনি সোফায় বসেন, কমফোর্টেবলি বসেন, মানে এত রেসপেক্ট এরকম করছে কেন। আমি তো শিওর ছিলাম, আমি তো মনে করছি ট্র্যাপ। আমাকে খালি বলে যে এখন বাসা তো পুড়ে যাচ্ছে, এখন আমাদের কি করা উচিত, শেখ হাসিনার কি করা উচিত। এখন আপনারা তো অনেক টিচারও তো, আপনারা তো অনেকে ছাত্রদেরকে উস্কে দিয়েছেন এই সেই, মানে আমাদের তো এখন আগুন ধরছে বাসায়, আমাদের তো আগুন নিভানো উচিত। মানে আমি যেটা বুঝলাম উনি চাচ্ছিল যে আমি আসলে ছাত্রদেরকে ঠান্ডা করার জন্য কোনো বক্তব্য দেই। তা আমি এভাবে কোনোভাবে রাজি হই নাই, আমি তো হব না। তো আমি বললাম যে না। তো এইটার পরে দেখা যাচ্ছে যে আমাদের জেলে সব ছেড়ে দিয়েছে, তখন একটা মানে সবাইকে ছেড়ে দিয়েছে যারা আছে পলিটিক্যাল নন পলিটিক্যাল প্রবলেম ছিল। তখন জেলের যারা মানে গার্ড তাদেরকে দেখা যাচ্ছে একদল মানে ক্রিমিনালরা ওদেরকে মেরে ওরা আবার দেয়াল ভেঙে পালানোর চেষ্টা করছিল। তো উপর থেকে অনেকবার তাদেরকে ওয়ার্ন করা হচ্ছে যে এটা করো না। লাস্ট পর্যায়ে একটা গুলি একজনের গায়ে লাগে, একজন কয়েদের গায়ে লাগে, উনি হয়তো বা মারা যান, আমি জানি না, আমি জানলা দিয়ে দেখছিলাম। তারপর এটা সিচুয়েশন ঠান্ডা হয়, হেলিকপ্টার দিয়ে আর্মি এসে সবাইকে আবার তাদের সেলে ঢুকায়। তো এরপরে তো ঘটনা আপনি জানেনই যে আলটিমেটলি সবাই আমি বের হয়ে যাই, আমাকে বলে ছাত্রদেরকে ঠান্ডা করতে এই জেলের সামনে। আমি তো মানে আমি আমার মতো বলেছি, কিন্তু তার মানে যে এখন তারা যে ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে এটা তো আর মানে করা যাবে না। অমানবিক টর্চার কত প্রকার ও কি সেটা আপনি ওই ডিবির ওইখানে গেলেই বুঝবেন আর কি। যারা একদম এরকম ক্রাইম এগেনস্ট হিউম্যানিটি করেছে তাদেরকে আমরা ইনশাল্লাহ বিচারের আওতায় আনবো।